জ্ঞান কি বিলাসিতা না অস্তিত্বের জন্য প্রয়োজন? অস্তিত্বের একেবারে বেয়ার নেসেসিটিস জ্ঞান, অবশ্যই অস্তিত্বের বেয়ার নেসেসিটিস জ্ঞান, কিন্তু বা যে বাংলা এবং রাশিয়া এগুলোতে জ্ঞান হলো গিয়ে একটা বিলাসিতা। কারণ রাশিয়ার শ্রেষ্ঠ কবি টলস্টয় ছিলেন জমিদার, তারপরে শ্রেষ্ঠ উপন্যাসিক দস্তয়েভস্কি ছিলেন জমিদার, বাংলায় রবীন্দ্রনাথ ছিলেন জমিদার, তারপরে আরও অনেকে বাংলার এই হিন্দু জমিদাররা লেখালেখি করতেন, তার বঙ্কিমচন্দ্র ছিলেন ডিসি। ফলে এই আমলা বা জমিদার এদের সম্বন্ধে মানুষের ধারণা আছে যে লেখাপড়া হলো বিলাসের বস্তু, নৌকা শুয়ে শুয়ে লিখতে হয়, এবং যখন আপনার ইকোনমিক্যালি ইনফ্লুয়েন্স, আপনার ইকোনমিক্যালি অ্যাফ্লুয়েন্ট হবেন, আপনার সলভেন্সি থাকবে, তখন আপনি লেখাপড়া বইপত্র পড়বেন। কিন্তু আসলে তো বাস্তবতা না। বাস্তবতা হলো যে মধ্যবিত্ত আপনার ইকোনমিক সংগ্রামের মধ্যেই কিন্তু আপনার লেখাপড়া করতে হবে, যেটা থমাস মোর করেছেন, যেটা ইংল্যান্ডের শেক্সপিয়ার করেছেন, যেটা জার্মানির করেছেন, নাম কি বলে, কান্ট, গেটে, হেগেল, তিনজনই কিন্তু মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসা, এবং তারা কিন্তু মানে এই টলস্টয় বা রবীন্দ্রনাথের থেকে হাজার গুণ বেশি তাদের পড়াশোনা ছিল। তাহলে ইকবালও কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি থেকে, ফলে উত্তর ভারত, দক্ষিণ ভারতেও কিন্তু গণতন্ত্রের একটা চর্চা আছে। তো কাজেই গণতান্ত্রিক দেশ জ্ঞানী হতে হয়, এবং জ্ঞানী দেশকে গণতান্ত্রিক হতে হয়। কিন্তু অনেকে বলবেন যে তাহলে জ্ঞানী জার্মানি থেকে হিটলার আসলো, কিন্তু এই জিনিসটা বুঝতে হবে যে এই বিসমার্কের সময় থেকে জার্মানি একটা কল্যাণমূলক রাষ্ট্র হয়ে গেছিলো। সেখানে এই ঈদের শ্রমিকদের পেনশন, তারপরে এই শ্রমিকদের সম্পর্কে অনেক বিমা এবং অনেক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা জার্মান এম্পারার এগুলো দিয়েছিলেন। ফলে জার্মানি হয়ে গেছিলো একটা কমনওয়েলথ বা জনকল্যাণমূলক রাষ্ট্র। তাই এই জিনিসটা বুঝতে হবে যে প্রথম বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যদি স্বৈরতান্ত্রিক হইতেন পুরোপুরি, তাহলে কিন্তু জার্মানি এত বছর টিকে থাকতে পারতো না। কারণ জার্মানি ছিল এগুলো জনযুদ্ধ, এবং প্রতিটা মানুষ জড়িয়ে গেছিলো জার্মানির, বিশেষ করে জার্মানির অস্তিত্ব রক্ষায়। ভিভা লা নেশন, যেটা ফ্রেঞ্চরা বলে যে জাতিকে টিকে রাখতে হবে, এই জন্য কিন্তু তারা প্রচণ্ডভাবেই একটা জনকল্যাণমূলক রাষ্ট্রের একটা ধারণা জার্মানির মধ্যে ছিল বলেই কিন্তু জার্মানি এই 1870-71 যুদ্ধ এবং এই 1914 প্রথম বিশ্বযুদ্ধ, 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রত্যেকটাতেই জার্মান জনগণের ব্যাপক অংশগ্রহণ ছিল। জাপানেও তাই। জাপানও অনেক জনকল্যাণ রাষ্ট্র ছিল, এবং জাপানি ব্যাংকগুলো এই পরিমাণ লোন দিত এই জন্যই যে তারা বলতো যে সম্রাট বলতেন প্রতিটা সিটিজেন আমার সন্তানের মতো। তাইলে জাপান যে প্রতিটা দেশ দখল করতে বেরিয়ে পড়লো, আমেরিকাকে অচল করে দিয়ে জাপান বিভিন্ন দেশ দখল করলো, এবং ব্রিটিশের কাছ থেকে বিভিন্ন দেশ কেড়ে নিল, এর পিছনে কিন্তু জাপানি জনগণেরও কিন্তু ইচ্ছা ছিল। এবং এই জিনিসটা এই জন্য পুরোপুরি ওই সময়কারা যে জাপান বা জার্মানিকে পুরোপুরি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র বলা যায় না। তো স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এই জন্য একটা জিনিস বুঝতে হবে যে জ্ঞানের বিকাশ হলে পরে, যেমন প্রথম বিশ্বযুদ্ধের শেষের দিকে কিন্তু লুডেনডর্ফ এবং এরা স্বীকার করে নিয়েছিলেন যে সম্রাটের কথায় আমরা চলতাম না, আমাদের কথায় সম্রাট চলতেন। তাহলে এই লুডেনডর্ফ এবং হিন্ডেনবার্গ এরা স্বীকার করে নিয়েছিলেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই সম্রাটের থেকে যারা দক্ষ, যোগ্য, এদেরকেই কিন্তু জার্মানি প্রাধান্য দিত বংশ বা অভিজাতন্ত্রের তুলনায়। তাহলে জার্মান জাতীয়তাবাদ যে এটা হলো ব্রিটিশ জাতীয়তাবাদের দেখে সৃষ্টি, এবং এই জাতীয়তাবাদের কিছু খারাপ দিকও ছিল। ব্রিটিশ জাতীয়তাবাদ যেমন ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ছিল না, এটা আঞ্চলিক জাতীয়তাবাদ ছিল। জার্মানিও কিন্তু একটা আঞ্চলিক জাতীয়তাবাদ ছিল। ফলে এই জার্মানির পক্ষে হিটলারের অনেক কুকর্ম করা সম্ভবপর হয়েছিল। তো কাজেই আমরা যত বড় বড় গণহত্যা দেখবো, লক্ষ লক্ষ মানুষ মারা হয়েছে, সেগুলো কিন্তু ধর্মভিত্তিক ছিল না। চেঙ্গিস খানও কোনো ধর্মের ধ্বজাধারী ছিলেন না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই গণতান্ত্রিক রাষ্ট্রকে আমাদের দুটো জিনিস থাকতে হবে। একটা হলো গিয়া স্পিরিচুয়ালিটি থাকতে হবে, এবং তার জ্ঞানের প্রতি তার প্রচণ্ড ইচ্ছা থাকতে হবে, যেটা জার্মানির ছিল। এবং তাইলে এই যে নিশ্চে যেটা বলছেন যে সুপারম্যানের দুটো জিনিস থাকতে হবে, যে এশিয়ার স্পিরিচুয়ালিটি এবং জার্মানি বা আমেরিকার যে ড্রাইভ, যে একটা জ্ঞান লাভের আকাঙ্ক্ষা, এই জিনিসগুলো প্রচণ্ডভাবে থাকলেই বাংলাদেশ গণতান্ত্রিক হয়ে উঠবে। তো বাংলাদেশ গণতান্ত্রিক করতে হলে বাংলাদেশের মানুষের মধ্যে প্রচণ্ডভাবে জ্ঞানের রিপসা থাকতে হবে, এবং রবীন্দ্রনাথকে বয়কট করতে হবে। কারণ রবীন্দ্রনাথ পড়বেন আপনি, কিন্তু বিশ্বাস করা যাবে না। কারণ রবীন্দ্রনাথ তার বেশিরভাগ বইগুলোতে যেভাবে তিনি বড় বড় বইগুলোর নাম করেছেন, নিজের জ্ঞানের বহর জাহির করছেন, কিন্তু সবাইকে সেই বইগুলো পড়ার উৎসাহ দিচ্ছেন না। কিন্তু ইকবাল কিন্তু সেই বইগুলো পড়ার উৎসাহ দিয়েছেন, এবং তিনি বারবার বলেছেন যাও পড়ো, সেই নিঃস্বের আজুর আগুন থেকে আমি ইব্রাহিম হয়েছি। তার মানে কি, মানে আমার অস্তিত্বকে বোঝার জন্য তোমাকে
নিশ্চয়ই পড়া লাগবে। এবং শুধু নিশ্চয়ই না, তিনি আরও বলেছেন যে আমাকে বোঝার জন্য ৫ জনকে পড়ে আসতে হবে। সেটা হলো কে? সেটা হলো গিয়া গালিব, বেদিল, গেটে, ওয়ার্ডসওয়ার্থ এবং হেগেল। হেগেল, গেটে, গালিব, ওয়ার্ডসওয়ার্থ, বেদিল। তাহলে এই ৫ জনকে পড়লে পরে ইকবালকেও বোঝা যাবে। তাই ইকবাল কি একটা হাই স্ট্যান্ডার্ড সেট করে দিয়েছিলেন, যে জিনিসটা আমাদের বুঝতে হবে, যেটা যে এই ইসের নাম কি বলে, ইন্ডিয়ান ডেমোক্রেসির ভিত্তি। কিন্তু চায়নাতে কিন্তু এ ধরনের কোনো ডেমোক্রেসির ভিত্তি ছিল না বলে কিন্তু চায়না 1949, যদিও মানে কনফুসিয়াস অত্যন্ত জ্ঞানী, কান্টের পূর্বসূরি বলা যায়, কিন্তু কান্টের মতো অত ইন্টেলিজেন্ট কনফিউজিয়াস ছিলেন না। ফলে এই আর যোগাযোগও একটা মানে বিচ্ছিন্ন ছিল। চায়না আগাগোড়াই, চায়না শব্দের অর্থই পৃথিবী, মানে চায়না গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল। এবং ফলে সেখানে জ্ঞান, সারা জ্ঞান, পৃথিবীর জ্ঞান যে ওইখানে যে পৌঁছবে এটা হয়নি। এবং রাশিয়াতেও কিন্তু এক কোনায়, ইউরোপের এক কোনায়। ফলে এটা কিন্তু কোনো ট্রানজিট রুটের মাঝামাঝি না রাশিয়া। তো ফলে রাশিয়া বা চায়নাতে যে কমিউনিজম কায়েম হয়েছিল তার পিছনে তাদের জ্ঞানের অভাবই দায়ী। তো কাজেই আমাদের এখন বর্তমানে জ্ঞানের প্রধান শত্রু হলো নাৎসিবাদ, ফ্যাসিবাদ এবং কমিউনিজম। এটা আপনারা বার্ট্রান্ড রাসেলের রিলিজিয়ান সায়েন্স বইটা পড়লেই আপনারা বুঝতে পারবেন। এবং এই জ্ঞান আসলে পরে কিন্তু কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট হয়ে যেতে পারে না। কাজেই বাংলাদেশে যেহেতু ফ্যাসিজম চালিয়ে গেছিলেন 16 বছর ধরে এই হাসিনা, কাজেই আমাদের এই মনস্তাত্ত্বিক ফ্যাসিবাদ থেকে কিন্তু এখনও অনেক ক্ষেত্রে মুক্তি পায়নি, যেটা মুক্তি পাওয়ার পথে আছে। মানে 60% মুক্তি পেয়ে গেছে, আর 40% মুক্তি পাবে যদি আমরা ইকবালকে আনি। এবং এই জায়গাটায় আমাদেরকে এই ইকবালের চর্চা করতে হবে, কারণ ইকবাল এবং রবীন্দ্রনাথের মধ্যে একটা পাল্লা ছিল প্রচণ্ডভাবেই। এবং ইকবাল কিন্তু এই রবীন্দ্রনাথের উপরে জয়লাভ করেছিলেন। এবং ফলে রবীন্দ্রনাথ কিন্তু কখনোই ইকবাল 1930-এর পাকিস্তান প্রস্তাবের সমালোচনা করার সাহস পর্যন্ত পাননি। এবং প্রমোদ চৌধুরী, আরেকজন জ্ঞানীগুণী মানুষ বাংলার, যিনি বই পড়া নামক প্রবন্ধ লিখেছেন, বই পড়তে উৎসাহিত করেছেন, তিনি কিন্তু দেখবেন 1930-এর পরে তিনি ফিলোসফিক্যাল প্রবন্ধ লেখাই বন্ধ করে দিয়েছেন। কারণ ইকবাল যেভাবে ওয়েস্টার্ন দর্শনকে সামারাইজ করেছেন এবং ইস্টার্ন দর্শন তার উপরে সুপ্রিয়ার করেছেন ইস্টার্ন দর্শনের উপরে, সেটা কিন্তু মানে মুখ বন্ধ করে দিয়েছিল এই রবীন্দ্রনাথের এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং প্রমোদ চৌধুরী, তিনজনেরই। কাজে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদের মনস্তাত্ত্বিক হাসিনাবাদ বা মুজিববাদ থেকে মুক্তি পেতে হলে আমাদের জ্ঞান চর্চা করতে হবে, বিশেষ করে ইকবালের চর্চা করতে হবে। তাহলে কী হবে, আমরা মুজিববাদ থেকে মুক্তি পাবো এবং বাংলাদেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পাবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।